বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জামাত ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন, গণভোট, প্রশাসন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে উঠছে নানান প্রশ্ন। কেন বারবার দোষ জামাতের ওপর চাপানো হচ্ছে? এই ভিডিওতে পুরো বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে যুক্তি এবং তথ্যের আলোকে। এই সংকটের দায় আসলে কার? আজ বাংলাদেশের রাজনীতিতে মাঠে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। একই সাথে একটি ভয়ঙ্কর ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে। বাংলাদেশে যাই ঘটুক না কেন, তার সব দোষ চাপানো হচ্ছে বর্তমান সংসদে প্রধান বিরোধী দল জামাত ইসলামের ওপর। কিন্তু কেন? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টকশো এবং রাজনৈতিক সমালোচনা এখন যেন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব কিছুর জন্য জামাত ইসলামকে দায়ী করা, বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ঘিরে বা লক্ষ্য করে নানান অভিযোগ তুলছে এবং অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ন্যারেটিভ কি সত্যিই বাস্তবতার প্রতিফলন, নাকি এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল? আজকের বিষয়টি আমরা যুক্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই দোষ আসলে কার এবং কেন কিছু রাজনৈতিক দল মরিয়া হয়ে জামাত ইসলামকে অযোগ্য দল হিসাবে উল্লেখ করতে চাচ্ছে। গত 5 আগস্টের পর যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়, তখন জামাত ইসলাম শুরু থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছিল। তাদের দাবি ছিল প্রশাসন, পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে অন্তত ফ্যাসিবাদ বিরোধী ও সৎ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে, যাতে প্রশাসন নিরপেক্ষ থাকে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? ছাত্র রাজনীতির কিছু প্রভাবশালী ব্যক্তি, যাদের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম অন্যতম, তারা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের ঘনিষ্ঠ লোকদের বসানোর অভিযোগ সমালোচিত হন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা রাফি সালমান রিফাতকে অবাঞ্ছিত ঘোষণা করা মতন ঘটনা ঘটে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি প্রশাসনের ভিতর পক্ষপাতিত্ব তৈরি হয়ে থাকে, তাহলে সেই প্রশাসন সাজিয়েছিল কে? জামাত ইসলাম নাকি অন্য কোনো রাজনৈতিক শক্তি? সরকার উপদেষ্টা পরিষদে কি জামাতের কেউ ছিলেন? কোনো মন্ত্রণালয় কি জামাতের প্রতিনিধি ছিলেন? যদি না থাকেন, তাহলে প্রশাসনের ব্যর্থতার দায় কেন জামাতের ওপর চালানো হচ্ছে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় নির্বাচন এবং জুলাই সনদকে ঘিরে গণভোট বিতর্ক। জামাত ইসলাম শুরু থেকেই জোরালোভাবে দাবি করেছিলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত। কিন্তু তখনকার মুখপাত্র নাহিদ ইসলাম বলেছিলেন, একদিনে নির্বাচন গণভোট হলে তাদের কোনো সমস্যা নেই। এই হঠাৎ সিদ্ধান্ত অস্পষ্ট নীতি কারণে আজ দেখা যাচ্ছে বিএনপি প্রকাশ্য জুলাই সনদ প্রশ্নবিদ্ধ করছে। এমনকি আদালতেও গণভোটের বাতিলের চেষ্টা চলছে। এই পরিস্থিতির জন্য দায়ী কে? জামাত ইসলাম নাকি যারা সিদ্ধান্ত নিয়েছিলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে নির্বাচনের রাতে অভিযোগের কারচুপির ঘটনা ঘটে। 12 ফেব্রুয়ারির রাতে যখন নির্বাচনের ফলাফল আসছিল এবং বিভিন্ন জায়গা থেকে কারচুপির অভিযোগ উঠছিল, তখন ডক্টর শফিকুর রহমান সাহেব গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। অনেকেই তখন সমালোচনা করেছিল, কেন কোনো আপডেট দিচ্ছে না? কিন্তু ভিতরের খবর ছিল ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সাদেক কায়েম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রায় 2 থেকে 2.5 হাজার কর্মী সমর্থক রাজপথে নামার জন্য প্রস্তুতি ছিলেন। কিন্তু রাত যতই গভীর হচ্ছিল, পরিস্থিতি ততই বদলেছিল। হঠাৎ করে নাহিদ ইসলাম ঘোষণা দেন, কোনো আন্দোলনে যাবার হবে না, নির্বাচনের ফলাফল মেনে নিয়ে তারা সংসদে যাবে, কারণ তাদের 6 জন সংসদ সদস্য ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আর এই সিদ্ধান্তের পর আন্দোলনের সম্ভাবনা কার্যত স্টপ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, তার দায় কার? জামাতের নাকি যারা আন্দোলনে স্থগিত করা সিদ্ধান্ত নিয়েছিল তাদের? নির্বাচনের পরবর্তী সহিংসতা এবং রাজনৈতিক সমঝোতার বিষয়টি আলোচনায় আসছে। অনেকেই মনে করেছেন এনসিপি এবং বিএনপি মধ্যে একটি নীরব সমঝোতা তৈরি হয়েছে, যার ফলে এনসিপি সংসদে গেলেও রাজপথে সরকার বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছেন না। সমালোচকরা দাবি করেন, এই সমঝোতার বিনিময়ে কিছু বড় দুর্নীতির অভিযোগ থেকেও হয়তো তারা রেহাই পেয়েছেন। এই পরিস্থিতি আবার একই প্রশ্ন সামনে আসছে, এই রাজনৈতিক সংকটের দায় কি সত্যিই জামাত ইসলামের ওপর চাপানো উচিত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক হিসাব? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।